আপনার আজকে শেখ হাসিনা আইন আবার মাঝখানে খাড়া করেন এবং সবাই এক হয়ে গেছে, এটা খুব স্বাভাবিক ব্যাপার। এবং একটা লাইন যোগ করছি, মজার ব্যাপার কিন্তু দেখেন যে জাতীয় ঐক্যের কথাও বলছে, একে অপরকে ভয়ও দেখাচ্ছে, আবার শেখ হাসিনার কথা বলেই। ঠিক আছে, এটা একদম ঠিক আছে, যা হচ্ছে এটাই রাজনীতির স্বাভাবিক নিয়ম কারণ, এটাই হওয়ার কথা। কারণ একটা জিনিস হলো কি, তখন একটা কমন ভিলেন ছিল এবং সে কমন ভিলেনটা এত পাওয়ারফুল ছিল যে তাকে সরানোর জন্য একজনের শক্তিতে হচ্ছিল না এবং সবাই তার দ্বারা ক্ষতিগ্রস্ত হচ্ছিল, তার দ্বারা অত্যাচারিত হচ্ছিল। তখন সবাই একত্র হয়ে গেছে। এখন ভিলেনকে আপনি মানে এখান থেকে বের করে দিতে পারছেন, তারাই দিতে পারছেন। এখন কি করতে হবে? এখন দেশটা পরিচালনা করতে হবে। এখন দেশ পরিচালনার দায়িত্ব সবাই পেতে চায়, কারণ সবাই তো একটা পলিটিক্স আছে। সে মনে করে আমি এইভাবে দেশ পরিচালনা করব, উনি মনে করেন উনি ওনার মতো করে দেশ পরিচালনা করবেন। সবাই যদি একইভাবে মনে করতো তাহলে সবাই মনে হতো একদল হইতো, দল তো একটা না। কাজে সবার আদর্শগত পার্থক্য আছে, বিভ্রান্ত আছে, দূরত্ব আছে। সেই কারণে এখন তারা ওই ক্ষমতায় যাওয়ার জন্য, যার জন্য যে সুবিধা, যেভাবে সুবিধা সেভাবে তারা কাজ করেছে, এটা যার যার স্ট্র্যাটেজি। এবং এই স্ট্র্যাটেজিতে আমি কোনো ভুল দেখি না, এটা তার মতো করবে। এখন সেই স্ট্র্যাটেজি জনগণ বিচার করবে যে কার স্ট্র্যাটেজি কেমন। জনগণ বিচার করবে এই যে এরা কথা বলে, এরা আসলে কথার সঙ্গে কতক্ষণ থাকে। জনগণ তো এদেরকে চিনে, সবাইকে চিনে। জনগণ ওরা তার মতো করে বিচার করবে, কিন্তু সেই জনগণের বিচারেও ভুল হতে পারে, কোনো সমস্যা নাই। কিন্তু কিন্তু এখন এই বিচারের ভারটা জনগণের উপর। এখন এরা জনগণের ক্লোজ হওয়ার চেষ্টা করতেছে। জনগণের ক্লোজ হতে গেলে কি করতে হয়? আমি ভালো এইটুক বলাই যথেষ্ট না, ও যে খারাপ এটা বলতে হয়, কারণ এটা বলতেছে। এখন এইটাই চলবে আগামী দিন, যতদিন আসবে ততদিন দেখবে এটা আরো বেশি শার্প হয়ে গেছে, আরো বেশি স্পষ্ট হয়ে যাবে। তবে আপনি যে কথাটা বললেন যে প্রথমে বলেন যে এটা কি শিষ্টাচারের সীমা ছাড়িয়ে যাচ্ছে কিনা, সেরকম আমি এখনো দেখিনি। যদি আপনি বললেন যে ছাড়িয়ে যাচ্ছে কখন কখন, আমি এখনো কিন্তু সেরকম দেখিনি। তো আমার মনে হয় যে শিষ্টাচারের সীমা ছাড়িয়ে না যাওয়া পর্যন্ত এটা স্বাভাবিক, অ্যাকসেপ্টেবল আর কি, যে এই বিতর্ক থাকতেই পারে। কিন্তু ওই একটি জিনিস যে অনেকে আবার মনে করে যে তারা তো একই আছে, হয়তো এক ধরনের বাদানুবাদ এটা লোকজনকে দেখাচ্ছে আর কি, কিন্তু হয়তো তারা একই আছে। এক থাকবে কেন? একটাই তো। বিএনপি কি জামাত হয়ে গেছে নাকি জামাত বিএনপি হয়ে গেছে? তাহলে এক থাকবে কেমন করে? কিছু কিছু বিশ্লেষক এরকম বলে আর কি, যে তারা আসলে স্বাধীনতা বিরোধী যে একটা কনসেপ্ট, সেখানে কোনো কোনো ক্ষেত্রে বিএনপি আপোষ করে ফেলছে, বিশেষ করে জুলাই সনদে স্বাক্ষরের মাধ্যমে। এইটা তো যার যার ব্যাখ্যা। এই কথা আপনি বিএনপিকে বলেন, বিএনপি স্বীকার করবে না? তা তো কখনো। তাহলে আপনি একজন বিশ্লেষক, সেই কারণেই বলছি আর কি। আমার কাছে মনে হয় কি জানেন, এগুলি যা যা বলা হচ্ছে এটা হলো গিয়ে নিজেকে আপনার বেশি ভালো করে দেখানো এবং অপরকে খারাপ করে দেখানো। যেমন নাকি জনগণকে বোঝানো যে আমি ভালো, ও খারাপ, কাজে তুমি আমার সঙ্গে আসো। এইটুকু, এইটা হলো মূল লক্ষ্য। এই লক্ষ্যটা অর্জনের জন্য যার যার মতো। এখন এটা একদিকে ভালো আছে, ভালো আছে কিরকম সেটা আমি বলি। ধরেন মঞ্জু ভাই যদি জানেন ওনার দল আছে একটা, উনি দলের প্রধান, উনি যদি জানেন যে আমার বিরুদ্ধে কিন্তু মাসুদ কামাল সবসময় বসে আছে দূরবীন নিয়ে, তখন উনি কিন্তু খুব চিন্তা করবেন যে না, অত ঘা ছাড়া দেওয়া যাবে না। সবাইকে বলবেন যে আমি কিন্তু একটু ঢিলা দিলে কিন্তু আমাকে ধরবে, যে আমি কেয়ারফুল থাকবো। তো এই যে ব্যাপারটা, যে পলিটিক্যাল পার্টির মধ্যেও যে একটা চিন্তা যে আমার কাজটাও করতে হবে, আমাকে ওদের কাছে ভালো করে দেখাতে হবে, ভালো কাজটা করতে হবে। আর দ্বিতীয়ত আমার কোনো ঢিলা দেওয়া যাবে না, আমার কোনো ভুল করা চলবে না, চললে কিন্তু আমাকে একজন থাবা দিয়ে ধরবে। এটা কিন্তু ভালো, আমি এই প্র্যাকটিসটাকে কিন্তু আমি অ্যাপ্রিসিয়েট করি। আচ্ছা মঞ্জু ভাই, আমি আপনার কাছে জানতে চাচ্ছি যে ওনার কথা থেকে একটা বেরিয়ে আসলো যে এটা একটা হেলদি ডিবেট থাকাটা ভালো। তো আপনি কি মনে করেন জামাতের সাথে বিএনপি এটি কি আদর্শগত লড়াই, না ক্ষমতা কেন্দ্রিক স্বার্থের কারণে এই যুদ্ধটা শুরু হয়েছে? না, এটা তো পরিষ্কার যে এটা একটা স্বার্থ এবং ক্ষমতার একটা লড়াই, যেটা মাসুদ কামাল ভাই বলেছেন। তবে আমি বলি কি, সবসময় কিন্তু এই ক্ষমতার লড়াই করা যায় না। যেমন এবারে দেখেন, এত বড় একটা গণ অভ্যুত্থানের পরে আমাদের এখানে যেহেতু প্রতিষ্ঠানগুলো ভেঙে পড়েছে, বিধ্বস্ত একটা অবস্থা, তারপরে যারা পালিয়ে গেছে বা যারা ক্ষমতাচ্যুত হয়েছে তাদেরও কিন্তু এক ধরনের, তারা এমন না যে তারা আত্মসমর্পণ করেছে, তারা কিন্তু এক ধরনের হিংস্র মনোভাব নিয়ে নানা জায়গায় তারা ঘাপটি মেরে, কেউ আন্ডারগ্রাউন্ডে আছে, কেউ সীমান্তের ওই পারে আছে, নানা রকমের একটা সিচুয়েশন আছে। আপনি সাধারণত আমরা কি দেখি, মাসুদ কামাল যেটা বলেছেন যে একটা যখন ঘূর্ণিঝড় হয় বা একটা সাইক্লোন হয়, তখন ওই আমরা বলি না যে সাপ, বিড়াল, মানুষ সব এক জায়গায় থাকে, তখন তার শত্রুতাটা সে ভুলে যায়। ধরে নিলাম যে আওয়ামী লীগ আমলে এই বিএনপি, জামাত, নানা মতাদর্শের লোকেরা সবাই একসাথে হয়েছিল তাকে করার জন্য।
এখন ঝড় থেমে গেলেই কি সাথে সাথে আবার কামড়াকামড়ি শুরু হয়ে যায়? হয় না তো। বা হইলে কি হয়, হইলে তো একই কথাই তো, অন্তত ট্রমা কাটানোর জন্য একটা সময় ট্রমা লাগে। কাটানোর জন্য একটা সময় বা একটা রিয়েলাইজেশন থাকে, বা শত্রুতা শুরু হতে একটু সময় লাগে। হ্যাঁ, যার যার জায়গায় সে ফিরে যায়, সবার ঘর আবার তৈরি করে। আমরা এখানে দেখলাম যেটা, যে এইরকম একটা গণ অভ্যুত্থানের পরপরই এই রাষ্ট্রটাকে সুন্দর করে গড়ে একটা স্থিতিশীল জায়গায় যাওয়ার অনেকগুলো অনিষ্পন্ন জিনিস তো রয়ে গেছে। যেমন এই সরকারকে অনেকে বলেন যে ওনারা তাড়াতাড়ি ভোট দেন নাই কেন। অন্যান্য যা সময় অন্তর্বর্তীকালীন সরকার তো ভোট দিয়ে দিয়েছে। অনেকে নেপালের উদাহরণ দেয়, হ্যাঁ, তো অনেকে অন্যান্য দেশের সাথে উদাহরণ দেয়। আমাদের এখানে দেখেন প্রায় 1500 মতো মানুষ মারা গেছে, 25-30 হাজার লোক আহত হয়েছে, প্রচুর জায়গায় ধ্বংসযজ্ঞ হয়েছে, নানা জানা অফিস টফিস দেখা গেল যে নাই। অনেক বিটিভির অবস্থায় ধরেন, বিটিভি অফিস চালু হইতেই তো সময় লাগছে। আমি তো টকশো করতে গিয়ে দেখছি ওদের স্টুডিও নাই, ঠিক আছে। জি পুড়ে গিয়েছিল, সেটা নতুন করে মেরামত 71 করছে। এখনো কাজ টেলিভিশনের চলছে, কথা কাজ ধরেন, শেষ বা হয়নি। এরকম কয়েকটা টেলিভিশন চ্যানেল ধরেন, তাদের তো কাজ শুরু হতেই সময় লেগেছে। তো এখন কথা হচ্ছে যে এরকম একটা মানুষের একটা গণ অভ্যুত্থান, মানুষের ক্ষোভের বহিঃপ্রকাশ ঘটেছে, যেখানে মানুষ আশঙ্কা করেছিল যে লাখ লাখ মানুষ মারা যাবে, অর্থাৎ একটা মানে ইয়ে হওয়ার কথা ছিল, বা সিভিল ওয়ার হবে এরকম একটা আশঙ্কা ছিল। কেউ কেউ মনে করেছিল যে দুর্ভিক্ষ ঘটে যেতে পারে, কারণ অর্থনৈতিক তো একটা বিরাট ট্রমা গেছে আমাদের, 1-1.5 মাস তো সবকিছু বন্ধই ছিল। তো সেরকম অবস্থায় একটা স্বাভাবিক অবস্থায় ফিরে আসার আগেই ওই সাপে বিড়ালে মানুষে আবার যে যুদ্ধটা শুরু হয়েছে, এটা কিন্তু আমার ধারণা এটা মানুষ পছন্দ করছে না। দেখেন, আমরা যদি কাল্পনিকভাবে ভাবি, ধরেন শেখ হাসিনা পদত্যাগ না করে শেখ হাসিনা যদি এটা বলতো যে ঠিক আছে আমি পদত্যাগ করতেছি, আপনার একটা কেয়ারটেকার সরকারের হাতে আমি ক্ষমতা দিচ্ছি, একটা ইলেকশন হবে, এটা তো চেয়েছিল। ধরেন বিএনপি বা জামাত বা সবার দাবি কি ছিল, যে কেয়ারটেকার সরকার, যে একটা অন্তর্বর্তীকালীন বা তত্ত্বাবধায়ক সরকার চাচ্ছে। তো মাসুদ কামাল যেটা বললেন, আমরা যদি কাল্পনিকভাবে বুঝি যে শেখ হাসিনা একটা কেয়ারটেকার সরকার দিয়ে পদত্যাগ করলেন, এবং দেন যদি ইলেকশন হতো, তাহলে কি হইতো? তাহলে আমরা দেখতাম যে শেখ হাসিনার বিরুদ্ধে বা আওয়ামী লীগের বিরুদ্ধে সবাই জোটবদ্ধভাবে ইলেকশন করত, ঠিক তো? এখন শেখ হাসিনা পালিয়ে যাওয়ার পরে দেখা গেল যে ওনারা একজন আরেকজনের সাথে বিতর্কে লিপ্ত হচ্ছেন। মাসুদ কামাল যেটা বলেছেন, বিষয়টা যদি এমন হতো যে তারা তাদের পলিসি নিয়ে আলোচনা করতেছে, যে বিএনপি বলতেছে আমি জামাতের চাইতে এত ভালো দেশ চালাবো, বা জামাত বলতেছে যে বিএনপি এরকম এরকম আমি আরো ভালো দেশ চালাবো, ঝগড়াটা কিন্তু সেটা নিয়ে হচ্ছে না। কামড়াকামড়িটা কি নিয়ে হচ্ছে? কামড়াকামড়িটা হচ্ছে কে রাজাকার, কে দখলদার, কে চাঁদাবাজ, কে কখন কি করেছে, একজন আরেকজনের মানে কে কার হচ্ছে কত খারাপ, কে কত খারাপ, সেটা নিয়ে হচ্ছে। ভাই এই দুই খারাপ বা দুই ভালো, আপনারা যাই বলি, যদি যার যার দাবি ভালো সঠিক হয় তাহলে দুইজনই ভালো, আর যদি অপোজিট দাবি হয় তাহলে দুইজনই খারাপ। তা আপনারা যদি এত ভালো বা খারাপ হন, তাহলে আপনারা তো একসাথে ছিলেন, তখন কেন মনে হয় না যে বিএনপি চাঁদাবাজ? তখন কেন মনে হয় না বিএনপি এত খারাপ? কারণ বিএনপি এর আগে তো ক্ষমতায় ছিল, তখন তো চাঁদাবাজি, তখনও তো দুর্নীতির রেকর্ড আছে। আর জামাত তো এর আগেও রাজাকার, আল বদরের তকমা জামাতের উপর ছিল। আপনি এখন যেটা নতুন না, এটা নতুন না। তাহলে আপনি পুরানো জিনিস নিয়ে ঝগড়া করছেন, যেটা আপনি করেন নাই। তো এখন দেখেন কথা কিন্তু নানাভাবে হচ্ছে। কালকে দেখলাম মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাহেব মানে বলছেন যে জামাতের নেতাদেরকে অন্যায়ভাবে ফাঁসি দেওয়া হয়েছে। ভেরি গুড, এটা ওনার আগের পজিশন ছিল। তাহলে মাঝখানে আবার নানা রকমের কথা, নানা রকমের একজন আরেকজনকে আক্রমণ করা। তো যেমন জামাতের আমির আক্রমণটা সূচনা করেছেন এভাবে যে এক মানে দখলদারদেরকে সরিয়ে আরেক দখলদারদেরকে বসার জন্য আমরা রক্ত দেইনি বা সংগ্রাম করি। তাইলে এখানে কিন্তু উনি বিএনপিকে মিন করেছেন। আবার আমরা এনসিপি কে দেখতে পাচ্ছি, তারাও নানা ধরনের ভাইব্রেন্ট কথাবার্তা বলছেন। আমাদের পজিশন হচ্ছে যে ভাই আপনারা এই ঝগড়াঝাটিটা না করে একটা রাষ্ট্রকে একটা স্থিতিশীল অবস্থা নেওয়া পর্যন্ত আপনাদের ঐক্যটা আপনারা ধরে রাখেন। এই ধরে রাখার সূত্র কি, ধরে রাখবেন কিভাবে? মাসুদ কামাল যেটা বলেছেন যে ইলেকশন তো হবে, তারা তো প্রতিযোগিতা করবে, হ্যাঁ প্রতিযোগিতা করেন, কোনো অসুবিধা নেই। আপনারা একটা নীতির মধ্যে থাকেন যে ঠিক আছে আমরা এখন আমাদের শত্রু ধরেন আওয়ামী লীগ বা ফেসিবাদী শক্তি, বা যারা এখনো বলছে যে শেখ হাসিনা এখনো ক্ষমতা ছাড়েন নাই, উনি বেড়াইতে গেছেন ভারতে, বা কেউ বলছেন যে বিভিন্ন সময় ডেট ঘোষণা করছে এই এলো বলে, আপা আসছে, এই এলো। এই যে আজকেও দেখলাম যে অস্ত্র ধরা পড়েছে এতে, তারপরে এখানে বিভিন্ন রকমের অগ্নিকাণ্ড ঘটছে, নানা রকমের পরিস্থিতি কিন্তু দেখতে পাচ্ছি, মিছিল টিছিল হচ্ছে, হ্যাঁ আপা আসছে বলে নানা ধরনের কথা হচ্ছে। এইরকম একটা ভালনারেবল পজিশনে
এই গণ অভ্যুত্থানের শক্তিদের মধ্যে নির্বাচনকে কেন্দ্র করে যে বিভেদটা হচ্ছে, এই বিভেদটা পজিটিভ না, এটা ভালো লক্ষণ না। এবং আপনি যদি অতীতে যান, 91 সালের দেখবেন বিএনপি এবং জামাত কিন্তু একসাথে ক্ষমতায় ছিল। ক্ষমতায় আসার পরে বিএনপি জামাতের মধ্যে যে গন্ডগোলটা হয়েছে, প্রত্যেকটা ক্যাম্পাসে মারামারি হয়েছে, লাশ পড়েছে। আপনি তো রিপোর্টিং করেছেন লম্বা সময় ধরে, আপনি জানেন। মানে 91 থেকে 96, যার কারণে 96-তে এসে বিএনপি জামাত আলাদা হয়ে গেল এবং যার কারণে আওয়ামী লীগ ক্ষমতায় আসলো। এবং সেই আন্দোলনে আওয়ামী লীগের পাশে জামাত ছিল। জামাত ছিল। আমি এখনো আপনাকে বলি যে এই বিএনপি জামাতের যে কামড়াকামড়ি যেটা আমরা দেখতে পাচ্ছি, এবং টুকটাক কিন্তু ব্লাডশেড শুরু হয়েছে, এটা সামনে আরো বাড়তে পারে। এবং এইটার ফাঁক দিয়ে কিন্তু আবার ফ্যাসিবাদ ফিরে আসতে পারে, নানা ফর্মে তারা সক্রিয় হতে পারে। যতবার আওয়ামী লীগ বাংলাদেশে সক্রিয় হয়েছে, মানে আওয়ামী লীগ কিন্তু 75-এর পরে একবার মানে ওয়াশ আউট হয়ে গিয়েছিল, তার রিভাইভাল হয়েছে আবার 96-এ। ওই যে তাদের এখন এবারে আরো দ্রুত, এবারে তারা যেভাবে মানে যেভাবে পতন হলো, তারা যে পরিস্থিতি আশঙ্কা তৈরি হলো খুব দ্রুত সময়। আমি আপনাকে বলি ইলিয়াস, ধরেন আমরা আমাদের কাছে গণহত্যা বলতে সবসময় স্মৃতিতে ভাসে 25শে মার্চের গণহত্যা, তাই তো? এই যে আওয়ামী লীগ 24-এ এসে আরেকটা গণহত্যা করলো, আমাদের কিন্তু ওই 25শে মার্চের গণহত্যার যে রেশ, ওটা কিন্তু কেটে এখন দগদগে ঘা হয়ে গেছে। এটা এখন এই বিএনপি জামাতের যেই লক্ষণটা আমরা দেখছি, আগামী দিনে যদি তাদের মধ্যে এই ধরনের ক্ল্যাশ হয়, মারামারি হয়, রক্তারক্তি হয়, মানুষ আস্তে আস্তে আওয়ামী লীগের গুলো ভুলে যাবে। এই ক্যাশটা মানুষের মনে থাকবে, এই আশঙ্কাটা আছে। আপনি যেটা তুলেছেন ভালো কথা, সেটা হলো যে এই শত্রু মিত্রের জায়গাটা রাজনীতিতে, আমরা তো বলেছি যে একটা নতুন রাজনীতি শুরু করতে হবে, এই জায়গাটায় আমরা দেখছি নতুন রাজনীতিটা শুরু করতে পারছে না। এটা খুবই স্যাড, মানে আমাদের জন্য দুঃখজনক, এবং এইটাকে অবশ্যই থামাতে হবে। এই থামানোর জন্য বিএনপি এবং জামাতকেই রিয়েলাইজেশন করতে হবে, ওদেরকে অতীত থেকে শিক্ষা নিতে হবে এবং মনে রাখতে হবে যে আগামী 5 বছর একটা স্থিতিশীল সরকার আমাদের জন্য দরকার। কামাল ভাই, আমরা এনসিপির একটা বিষয় লক্ষ্য করছি যে এই আজকে জামাতের নেতাদের হয়তো বকা দিল, কালকে হয়তো বিএনপির সমালোচনা করলো। এটা কি তাদের একটা কিংস মেকার হয়ে ওঠার চেষ্টা, নাকি নিজেদের অস্তিত্ব রক্ষার জন্যই এরকম কৌশল নিয়েছে? আপনার কাছে কি মনে হয়? আমি আপনার পরের মন্তব্যটার সঙ্গে একমত। আসলে ব্যাপারটা হচ্ছে কি, এটা আমার বিশ্লেষণ আর কি, আমি আমার মতো আমি এভাবে ভাবি। ব্যাপারটা হলো যে দেখেন, এনসিপি কিন্তু একটা আমার কাছে মনে হয়েছিল শুরুর দিকে যে খুবই সম্ভাবনাময় একটা দল, এবং আমি নিজেও মনে প্রাণে চাচ্ছিলাম যে এই দলটা গড়ে উঠুক, সফল হোক এবং আলোচনায় আসুক। কারণ আমরা ট্র্যাডিশনাল পলিটিক্সের বাইরে একটা নতুন ধরনের দল চাচ্ছিলাম, এবং আমার ধারণা ছিল কেবলমাত্র নতুন দল তো তারাই করতে পারে যাদের নাকি চিন্তায় নতুন ভাবনা আসে, তারা ইয়াং একটা নতুনভাবে শুরু করবে। আমি ভেবেছিলাম ওরা ভালো করতে পারবে, তা আনফর্চুনেটলি পারেনি। তাদের নিজস্ব নানা ধরনের সীমাবদ্ধতা, নিজেদের নানা ধরনের ভুল সিদ্ধান্ত এবং তাদের জীবন আচরণের মাধ্যমে মানুষকে তারা আশান্বিত করতে পারেনি, এবং তারা খুব দ্রুতই এখন যে অবস্থাটা দাঁড়িয়েছে, ভোটের বাজারে এনসিপির কোনো অবস্থান নাই আসলে, এটা হলো আমার বিবেচনা। এখন এই জিনিসটা আমি আমার মতো করে বুঝি, আমার ধারণা এনসিপিও বুঝতে পেরেছে। ওই নাসিরউদ্দিন পাটোয়ারি যতই বলুক 200 আসন পাবে, এটা যে এই 200 যে আসলে কোনো সামনে 2টার অস্তিত্ব নাই, এটা উনি নিজেও এখন বুঝতে পারছেন। 2টা শূন্য খেল বাকি আছে। তো এখন এনসিপি কিন্তু এখানে কিন্তু অনেক মেধাবী ছেলে মেয়ে আছে, জি আমি মনে করি, এবং তারা আন্দোলনে অনেকটা মৃত্যুঞ্জয়ী বলা যেতে পারে, যে পরিমাণ তাদের অন্য জিনিস, বাট তারা মেধাবী, আমি মনে করি মেধাবী, সাহসীও বটে। হয়তো অভিজ্ঞতার অভাবের কারণে তারা এই ঝামেলাটা পড়ে গেছে। এখন আমার ধারণা ওনারা তাদের সিদ্ধান্ত, স্ট্র্যাটেজি চেঞ্জ করেছে। সেই চেঞ্জটা হলো তারা হয়তো এখন ভাবছে যে আমরা এই নির্বাচনটা আমার লক্ষ্য না, আমার লক্ষ্য হলো দীর্ঘমেয়াদে, আমার লং টার্ম একটা পলিসি নিয়ে আমরা অগ্রসর হতে চাই। এখন তারা দেখেছে যে এই পর্যন্ত তাদের তাদের উপরে ট্যাগিং ছিল 2-3টা, যে কারণে তারা অগ্রসর হতে পারে নাই। প্রথম ট্যাগিং ছিল তারা কিংস পার্টি, আরেকটা তার গায়ে লেবেল লাগাই দেওয়া হয়েছিল যে তারা জামাতের বি টিম, এই ধরনের। এখন তারা প্রথম মনে করেছে যে আমি যদি লং টার্ম পলিটিক্স করতে চাই, তাহলে এই যে 2টা লেবেল আমার উপর লাগাই দেওয়া হয়েছে, এই লেবেল 2টাকে তুলতে হবে। এবং এই জন্যই আপনি দেখবেন তারা কিন্তু প্রথম দিকে বিএনপি বিরুদ্ধে বলতো, এখন আর বিএনপি বিরুদ্ধে বলে না। কিন্তু এখন তারা প্রথমে নাহিদ ইসলাম শুরু করলো যে সরকারের সেফ এক্সিট নিয়ে অনেক কিছু, তার মানে তারা বোঝানোর চেষ্টা করলো আমরা আসলে সরকারের সঙ্গে নাই। কিংস পার্টির এটা মানে দুর্নামটা চায়। দ্বিতীয়ত জামাতের বি টিম যেটা বলা হচ্ছিল, ওইটা কাটানোর জন্য এখন তারা জামাতের ব্যাপারে বলা বলে আরম্ভ করছে। তো আমি তাদেরকে রিকোয়েস্ট করবো, যাই বলেন
মানে গায়ের থেকে লেভেল সরানোর জন্য এই উড়া ধরা বলে লাভ নাই, কিন্তু হিসাব নিকাশ করে বলা উচিত যেটাকে মানুষ বিশ্বাস করবে। এখন তারা একটু উড়া ধরা কাজ করতেছে আর কি। তো যা হোক, তারপরে যদি হয় আমি মনে করি গুড স্ট্র্যাটেজি, আমি যেভাবে ভাবি আর কি, যদি এটা হয় তাহলে এটা গুড। তারা আগামীতে লং টার্ম পলিটিক্সের জন্য থাকবেন, প্রস্তুতি নেবেন, অধৈর্য হবেন না, এবং নিজেদের আচার আচরণে নিজেদেরকে সংযত করবেন, এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। তাদের কোনো কোনো নেতাকর্মীর নামেও চাঁদাবাজির অভিযোগ বা গতানুগতিক রাজনীতিতে যেটা হয় আর কি, যে ওই জন্য এই তো মোটর তারা শোভাযাত্রা এই এটা করা, তারা তো একই ওই রকম। জন্যই পিছিয়ে গেছে, তারা তো শুরু থেকে তো ওই জন্যই পিছিয়ে গেছে, তারা শুরুতেই ভুলটা করে গেছে। ওই বিভিন্ন জায়গায় বিরাট এক মিটিং করছে, সভা করছে জাঁকজমকপূর্ণ, তখনই প্রশ্ন করছে টাকা কার কাছ থেকে আনছেন বলেন, তখন তারা বলছে আমরা তাদের নাম প্রকাশ করতে চাই না। তোর সমস্যাটা আরো বাড়ছে, তারপরে 5 স্টার হোটেলে করছে, ইফতারি পার্টি করছে, ঝামেলা আরো বাড়তি আছে, মানে সিরিজ অফ এরর তারা সেগুলো করছে। কিন্তু তারা কিন্তু শুরুতেই পারতো, এত বড় মঞ্চ করার তো কোনো দরকার নাই, তারা খুব সিম্পল ভাবে করতো, বরং মানুষ ওটাই কিন্তু মানুষ পছন্দ করতো, যে এটা আমার ছেলে, আমার ভাই, হ্যাঁ এই বাস। কিন্তু তখন তা হয় না, তারা একটা দূরত্বে চলে গেছে, এবং ওই সন্দেহটা তৈরি হয়েছে, যে দিয়েছে 5 টাকা সে বলে আমি দিয়েছি 500 টাকা, আপনি কি বলবেন, লোক ওইটাই বিশ্বাস করছে, হ্যাঁ, কারণ যেহেতু তারা প্রকাশ করছে না। প্রকাশ করছে না। এখন অনেকে বলতেছে আমি 35, একজন তো বেরিয়ে পড়ছে যে সেটা কি 35,000 কোটি টাকা দিচ্ছে এদেরকে, এটা তো আপনি নিশ্চয়ই আপনিও পাইছেন। জি। তো এই বড় কি সে চান্স পাইতো যদি তার নামের তালিকাটা দিত, এখনো কিন্তু দিচ্ছে না, না, এখনো দিচ্ছে না। এবং জোরালো কোনো প্রতিবাদও নেই এটা যে অমুক যা বলেছে এটা ঠিক। হ্যাঁ, তারা কোনো প্রতিবাদ করে না। জি। এবং তাদের অফিস এরকম গুরুত্বপূর্ণ জায়গায়, এত বড় অফিস ভাড়া থেকে আসে, ক্লিয়ার তো করতেছে না ভাই। ওই বিল্ডিংটা কাদের, তারা কাদের হ্যাঁ, আত্মীয়, নানান আমাদের সমালোচনা কার কিন্তু সম্পর্ক আছে, জি। কে কার গ্রুপের, সবাই তো মানুষ তো মানে শুনেন ভাই, আমি বলি আপনাকে, একটা রিক্সাওয়ালাকে জিজ্ঞাসা করেন, সেও দেখেন এগুলি সব জানে। কারণ বাংলাদেশের মানুষ কিন্তু খুব রাজনীতি প্রিয় মানুষ, ও তারা খুবই সচেতন, রাজনীতি নিয়ে আলোচনা করতে পছন্দ করে, জি। রাজনৈতিক নেতৃবৃন্দকে পচাইতে পছন্দ করে। এটা সত্য কথা জানি না, তারা এটা তাদের জন্য এটা খুব একটা মানে একটা আনন্দজনক কাজ আর কি। আচ্ছা।